হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা পড়ছিলাম ইমিউনিটি, তার মধ্যে আমরা পড়েছি ইনেট ইমিউনিটি বা জন্মগত বা সহজাত ইমিউনিটি। সেই ইমিউনিটি আমরা এতদিন পড়ছিলাম। আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করব সেটি হলো অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ বা স্পেসিফিক ইমিউনিটি। একে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অ্যাডাপটিভ বা স্পেসিফিক ইমিউনিটি। বাংলায় বলা হয় অর্জিত অনাক্রম্যতা বা অভিযোজনগত অনাক্রম্যতা বা নির্দিষ্ট অনাক্রম্যতা, বা অনেক সময় বলা হয় বস্তু নির্দিষ্ট অনাক্রম্যতা। বুঝতে পেরেছ? তো দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে অনাক্রম্যতা শরীরে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনেট আর একটা বলেছিলাম অ্যাকোয়ার্ড, তাই তো? এই দুই প্রকার অনাক্রম্যতার কথা আমরা বলেছিলাম। তার মধ্যে ইনেট ইমিউনিটিতে আমরা দেখেছিলাম যে এই ক্ষেত্রে শরীর কোনো নির্দিষ্ট রোগ জীবাণুর ক্ষেত্রে নির্ভর করে না, অর্থাৎ কোনো নির্দিষ্ট রোগ জীবাণু দেখে না, যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে কি করে শরীর এই ক্ষেত্রে অনাক্রম্যতা গড়ে তোলার চেষ্টা করে। এটাকে আমরা কি বলেছিলাম, ইনেট ইমিউনিটি কিভাবে করে সেটাও আমরা দেখেছিলাম। ইন্টারফেরন, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে এই ইনেট ইমিউনিটি গড়ে উঠেছিল। এবার হচ্ছে এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রম্যতা, এটা কি ধরনের অনাক্রম্যতা বা অ্যাডাপটিভ ইমিউনিটি? দেখো, তোমরা এখান থেকে টার্ম থেকে বুঝতে পারছো, ইনেট মনে হচ্ছে জন্মগত, যেটা সহজাতভাবে পাওয়া যায় জন্মের পরে পরেই। অ্যাকোয়ার্ড মনে হচ্ছে যেটা জন্মের পরে পরে পাওয়া যায় না, যেটাকে অর্জন করতে হয়, তাই তো? তো এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কীরকম? এটা যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে না, কিছু নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে, কি বললাম, কিছু নির্দিষ্ট রোগ জীবাণু বা কিছু নির্দিষ্ট যে অ্যান্টিজেন, তার বিরুদ্ধে শরীরে ইমিউনিটি গড়ে তোলে, অর্থাৎ শরীরে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। যে ধরনের ইমিউনিটিতে সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যে দেহে রোগ আক্রান্ত হয়, মনে করো এই যে একটা মানুষ, এই মানুষটার দেহে রোগ আক্রান্ত হয়েছে, তাহলে এই মানুষটার দেহ যদি যে কোনো ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে, তখন সেটাকে বলা হয় ইনেট ইমিউনিটি। এবার যদি যে কোনো না, কয়েকটা নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে অনাক্রম্যতা গড়ে তোলে, তখন সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বুঝতে পেরেছ? তো যে দেহে রোগ আক্রান্ত হচ্ছে সেটা কি বলা হয়? পোষক দেহ। তাহলে কি হয়, এক্ষেত্রে পোষক দেহ বা পোষক জীবটি কতগুলো নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে শরীরে ইমিউনিটি গড়ে তোলে বা প্রতিরক্ষা গড়ে তোলে, তখন সেটাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বুঝতে পেরেছ? এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা আজকে পড়ব, সেই অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রম্যতা, এটা হচ্ছে মেনলি টু টাইপস। এর দুটো টাইপস আছে। কি কি দুটো টাইপস আছে? একটাকে বলা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, প্যাসিভ, আর একটা বলা হচ্ছে অ্যাক্টিভ। তার মানে এটা কি দাঁড়ালো, এটা হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অর্থাৎ একটা হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, আর একটা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, বাংলায় বলা হয়। একটা সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, একটা নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এবার কি এই দুটো আমি বললাম অ্যাকোয়ার্ড ইমিউনিটির দুটো টাইপস। তাহলে কি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কীরকম আর অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কীরকম? প্যাসিভটা হচ্ছে আর অ্যাক্টিভ, এই কনসেপ্টটা এসছে কোথা থেকে? এই কনসেপ্টটা এসছে এইভাবে যে আমি একটা সক্রিয়ভাবে করছি আর একটা সক্রিয়ভাবে করছি না, একটা রেডিমেড হয়ে যাচ্ছি। মনে করো যে তুমি একটা ঈদের জামা পরবে, তো সেই জামাটা তুমি রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করছো, পরছো। আর একটা কী হতে পারে, তুমি জামার ছিট কিনে নিয়ে এসে নিজে বানিয়ে সেটা পরছো। বুঝতে পেরেছো? তাহলে দুই রকম হতে পারে। তাহলে তুমি যেটা রেডিমেড কিনে নিয়ে আসছো দোকান থেকে, সেটা কি হলো, তুমি সেটা ব্যবহার করছো, তাহলে সেটা হলো তোমার প্যাসিভ।
অর্থাৎ সেটা তুমি নিজে তৈরি করছো না, নিজের পরিশ্রম ছাড়াই তুমি বাইরে থেকে যখন কেউ দিচ্ছে তখন সেটা তুমি ব্যবহার করছো। আর অ্যাক্টিভটা কি, তুমি করছো কি ছিট কিনে নিয়ে এসে নিজে বানিয়ে নিচ্ছ, এরকম ব্যাপার। এইরকম কনসেপ্ট এখানে একটা আছে। কিরকম, যে প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে কি হয়, প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে মনে করো যে এই একটা মানুষ, এটা একটা প্রাণী, আর মনে করো এই একটা মানুষ, একটা প্রাণী, তাই তো? এবার কি হয়েছে, এই মানুষটা বা এই প্রাণীটা কিছু রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, ঠিক আছে? এ কিছু রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে। এবার এই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে এর দেহ কি করেছে, সেই রোগ জীবাণুর বিরুদ্ধে বা সেই রোগ জীবাণুটা ব্যাকটেরিয়া হতে পারে, সে কিছু টক্সিন তৈরি করেছে। ধরো ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয়, তাই তো, যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এর দেহ সেই ব্যাকটেরিয়া থেকে কিছু টক্সিন নিষ্কৃত হয়েছে, বা এর দেহ কি হয়েছে, সেই রোগ জীবাণুর বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি করেছে, তাই তো? তাহলে এই টক্সিন বা অ্যান্টিবডিগুলো যে দেহ রোগ আক্রান্ত হলো সে দেহ উৎপন্ন হয়েছে। এবার এই টক্সিন বা এই দেহ যেটা অ্যান্টিবডি তৈরি করেছে যে রোগ জীবাণুর বিরুদ্ধে, সেই অ্যান্টিবডিটা যদি আমি এই সুস্থ মানুষের দেহে আর একটা মানুষের দেহে ট্রান্সফার করে দিই, তাহলে কি হবে, এই মানুষটা সেই রোগ জীবাণু দ্বারা আর আক্রান্ত হবে না। তার মানে কি দাঁড়ালো, এই মানুষটার শরীর এ কিন্তু অনাক্রমতা পেয়ে গেল, এর দেহের মধ্যে ইমিউনিটি বা অনাক্রমতা গড়ে উঠলো, কিন্তু সেই অনাক্রমতা গড়ে তোলার জন্য যে অ্যান্টিবডিটা তার শরীরে দেওয়া হলো, সেই অ্যান্টিবডি কিন্তু এর দেহ নিজে তৈরি করেনি, এ অন্য একটা পোষকের দেহ থেকে এটা পেয়েছে। তার মানে এ নিজে পরিশ্রম করেনি, দোকান থেকে রেডিমেড জামা, রেডিমেড অ্যান্টিবডি কিনে নিয়ে চলে এসছে। বুঝতে পেরেছো? ব্যাপারটা দাঁড়িয়েছে এইরকম। তো এই ক্ষেত্রে কি হয়, যে একটা পোষক দেহে যখন রোগ জীবাণু আক্রান্ত হয়, তখন সেই পোষক দেহ সেই রোগ জীবাণুর বিরুদ্ধে যে সমস্ত অ্যান্টিবডি বা যে টক্সিনগুলো তৈরি করে, সেইগুলো যখন একটা সুস্থ মানুষের বা অপর একটা গ্রহিতা, তাহলে এই যখন গ্রহণ করছে তখন একে কি বলবো, গ্রহিতা বলবো। তাহলে অপর একটা গ্রহিতার দেহে যখন প্রবেশ করানো হয়, তখন গ্রহিতার দেহে অনায়াসেই অনাক্রমতা গড়ে ওঠে। এই ধরনের যে অনাক্রমতা, এটাও কিন্তু সে অর্জন করলো, এ মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে এ কিন্তু সরাসরি জন্মের মাধ্যমে পায়নি, এ জন্ম নেওয়ার পর এটা গ্রহণ করলো, কিন্তু এটা কি সক্রিয় হলো? সক্রিয় হলো না, এটা নিষ্ক্রিয়, এটা ঘুরিয়ে নিল, প্যাসিভ, এ নিজে পরিশ্রম করেনি। এই ধরনের যে অর্জিত অনাক্রমতা, সেটাকে বলা হয় নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা, নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। বুঝতে পেরেছো? এই গেল এই ব্যাপারটা। এবার তোমরা অ্যাক্টিভটা খুব সহজেই বুঝতে পারছো, যে অ্যাক্টিভের ক্ষেত্রে কি হবে। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে সেটা আমরা পরে আলোচনা করছি, না এখনই বলছি। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভের ক্ষেত্রে হবে যে এইরকম রেডিমেড নয়, এরকম কোনো রেডিমেড নয়, এর দেহে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে দেওয়া হলো। কি হলো, মনে করো এই মানুষটা ছিট কিনে নিয়ে আসলো, নিজে জামা কাপড় তৈরি করবে। তার মানে এই মানুষটার দেহে বা এই প্রাণীটার দেহে কি করা হলো, যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন বা কোনো রোগ জীবাণু যখন প্রবেশ করলো, কোনো জীবাণু যখন বা মাইক্রোব যখন প্রবেশ করলো, তখন এর দেহ কি করলো, এর দেহ নিজে নিজেই সেই অনাক্রমতা কি করলো, নিজে নিজেই দেহে ইমিউনিটি গড়ে তুললো। বুঝতে পেরেছো? অর্থাৎ নিজেই কি করলো, অ্যান্টিবডি, যেটা সংক্ষেপে লিখছি এবি, অ্যান্টিবডির সংশ্লেষ করলো। বুঝতে পেরেছো? এই ধরনের যে অনাক্রমতা, সেটা বলা হচ্ছে সক্রিয় অনাক্রমতা। অর্থাৎ এ কোনো রেডিমেড অ্যান্টিবডি বা টক্সিন দেহের মধ্যে নেয়নি, এর দেহের মধ্যে ডিরেক্ট রোগ জীবাণু প্রবেশ করেছে, আর ডিরেক্ট রোগ জীবাণু প্রবেশ করে বা অ্যান্টিজেন প্রবেশ করে তার বিরুদ্ধে শরীর অ্যান্টিবডি তৈরির মাধ্যমে দেহে ইমিউনিটি গড়ে তুলেছে। এই ধরনের ইমিউনিটিকে বলা হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয়, অর্থাৎ নিজে পরিশ্রম করছে। বুঝতে পেরেছো? এবার ঘটনা হচ্ছে, যদি আমরা এই প্যাসিভ এবং অ্যাক্টিভ ইমিউনিটি দেখি, তাহলে দেখা যায় যে প্যাসিভ এবং অ্যাক্টিভ দুই ধরনের ইমিউনিটিরই কিন্তু একটা করে
আরও ভাগ আছে। কীরকম সেম ভাগ, এই যে প্যাসিভ ইমিউনিটি এটাকেও দুই ভাগে ভাগ করে আলোচনা করা যায়। একটাকে বলা হয় ন্যাচারালি অ্যাকোয়ার্ড, আর এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড। আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, আর এটা হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। বুঝতে পেরেছ? ঠিক সেরকমই অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে এরকম দুটো টাইপস থাকে, দুটো ভাগে আলোচনা করা যায়। একটাকে বলা হয় ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড, বানানটা বারবার ভুল হয়ে যাচ্ছে, অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এই দুটোরই দুটো টাইপস আছে। তো আমরা দেখব যে প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে ন্যাচারালি কিভাবে হয় আর আর্টিফিশিয়ালি কিভাবে হয়, আর অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে ন্যাচারালি কিভাবে হয় আর আর্টিফিশিয়ালি কিভাবে হয়, সে দুটো ব্যাপার আমরা দেখব। কেমন? তো ন্যাচারালি আমরা প্রথমে দেখব প্যাসিভটা, আমরা প্রথমে প্যাসিভ ইমিউনিটিটা দেখব। প্যাসিভের ক্ষেত্রে কি বললাম, একটা হচ্ছে ন্যাচারালি, আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি। ন্যাচারালি দেখো, প্যাসিভের ক্ষেত্রে যখন একটা বাচ্চার জন্ম হয়, মনে করো এটা একটা মা, তখন এই মায়ের থেকে যখন একটা শিশুর জন্ম হয়, তখন এই শিশু কিন্তু অটোমেটিক্যালি আমরা জানি যে জি যে অ্যান্টিবডি, আর একটা অ্যান্টিবডি আছে IgA। তো আমরা জানি যে আইজিজি যে অ্যান্টিবডি, সেই IgG অ্যান্টিবডি কিন্তু ডিরেক্ট অমরাকে ভেদ করতে পারে, অমরাকে ভেদ করে ভ্রূণের শরীরের মধ্যে প্রবেশ করে এবং ভ্রূণের রোগ জীবাণু হাত থেকে রক্ষা করে। তাহলে এই যে ভ্রূণটা, সে কি করলো, মায়ের দেহের থেকে সেখানে কি করে, মায়ের দেহ থেকে IgG অ্যান্টিবডি নেয়, IgG অ্যান্টিবডি পায়, এবং এই IgG অ্যান্টিবডি এই ভ্রূণের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তাহলে এই ধরনের যেটা হলো সেটা হচ্ছে ন্যাচারালিও অ্যান্টিবডি সাপ্লাইড পেলো, রেডিমেড অ্যান্টিবডি, তাই তো? আবার যখন বাচ্চাটা জন্ম হয়ে যায়, ভ্রূণটার যখন জন্ম হয়ে যায়, তখন কি হয়, মায়ের দেহের যে কোলেস্ট্রাম মানে হচ্ছে শিশু জন্মানোর পর মায়ের দেহ থেকে প্রথম যে দুগ্ধক্ষরণ হয়, গাঢ় দুগ্ধক্ষরণ হয়, সেটাকে বলা হয় কোলেস্ট্রাম। কি বলা হয়? কোলেস্ট্রাম। এই কোলেস্ট্রামে থাকে IgA অ্যান্টিবডি। এই IgA অ্যান্টিবডি এটাও কিন্তু মায়ের দুগ্ধ পান করানোর মাধ্যমে শিশু মায়ের দেহ থেকে পায়। তাহলে এটাও কি হলো, শিশু রেডিমেড পেয়ে গেল, যার ফলে শিশু দেহে অনাক্রমতা গড়ে উঠছে। এইগুলো অর্জিত, কিন্তু কিভাবে? ন্যাচারালি। এগুলো আমরা সাপ্লাইড করি না, এগুলো ন্যাচারাল প্রসেসে এগুলো ঘটে। বুঝতে পেরেছ? এটাকে বলা হচ্ছে অর্জিত নিষ্ক্রিয় বা প্রাকৃতিক অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা, বা ইংলিশে বলা হয় যে ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। কেমন? কি বলা হয়? ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, বা বাংলায় বলা হয় প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা।
কেমন? এবার আর্টিফিশিয়ালি কীভাবে হয়? আর্টিফিশিয়ালি কীভাবে হয় তোমাদেরকে একটু আগে বললাম যে কোনো একটা পোষক দেহে উৎপন্ন অ্যান্টিবডি বা অ্যান্টিবডির সঙ্গে সিরাম বা লিম্ফোসাইট অনেক সময় হয়। এইগুলো কি করা হয়? এইগুলো ডিরেক্ট কোনো একটা এই মানুষের দেহে তৈরি হয়েছিল, এই মানুষের দেহ থেকে এই মানুষের দেহে দিয়ে দেওয়া হলো। বা একটা অন্য প্রাণী হতে পারে, যে এটা মনে করো একটা ঘোড়া, তাই তো, এটা মনে করো একটা ঘোড়া, তাহলে এই ঘোড়া থেকে নিয়ে কি করা হলো, এই মানুষের মধ্যে দেওয়া হলো। এইরকম কোনো একটা প্রাণী থেকে অন্য প্রাণীতে যখন তৈরি হওয়া রেডিমেড অ্যান্টিবডি দিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়ালি। যেরকম উদাহরণ তোমরা নাম শুনেছো, সাপের বিষকে ধ্বংস করার জন্য কি হয়, একটা অ্যান্টিভেনাম দেওয়া হয়, তাই তো, ইনজেকশন করা হয়, সেটাকে বলা হয় হর্স অ্যান্টিভেনিন। তারপরে তোমরা নাম শুনেছো টিটেনাসের যে করা হয়, টিটেনাস রোগ একে প্রতিরোধ করার জন্য কি করা হয়, যার দেহে টিটেনাসের যে টিকা দেওয়া হয়, হ্যাঁ, সেখানে কি থাকে, সেখানে থাকে হচ্ছে হর্স অ্যান্টিটক্সিন। এক ধরনের টক্সিন দেহে প্রবেশ করানো হয়, সেটার নাম হচ্ছে হর্স অ্যান্টিটক্সিন। বুঝতে পেরেছো? তো এইগুলো কি হয়, কৃত্রিমভাবে এই টক্সিনগুলো তৈরি করাই ছিল, দেহকে আর নিজে থেকে তৈরি করতে হয় না। এই টক্সিনগুলো বা এই অ্যান্টিভেনামগুলো কি হয়, ডিরেক্ট মানুষের শরীরে প্রবেশ করে দেওয়া হয়। তখন কি হয়, সেই যে অ্যান্টিজেন, যেটা সাপের বিষ, হর্স অ্যান্টিভেনাম, বা টিটেনাস যে রোগ জীবাণু, তার বিরুদ্ধে হর্স অ্যান্টিটক্সিন, এইগুলো ডিরেক্ট শরীরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। তখন সেগুলো ডিরেক্ট শরীরে সেই রোগ জীবাণুর বিরুদ্ধে বা সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। বুঝতে পেরেছো? এবার যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে কি ছিল, দুটো টাইপ ছিল, তাই তো। অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে দুটো টাইপ ছিল। সেই দুটো টাইপ কি কি? একটা ওই ক্ষেত্রেও কি ছিল, ন্যাচারালি, আর একটা ছিল আর্টিফিশিয়ালি। একটা ন্যাচারালি আর একটা ছিল আর্টিফিশিয়ালি। তাহলে কি এই ন্যাচারালি কীভাবে হয়, আর্টিফিশিয়ালি কীভাবে হয়, এটা একটু দেখতে হবে। যেমন ধরো তোমরা গুটি বসন্তের নাম শুনেছো, বা টিউবারকুলোসিস বা যক্ষা রোগের নাম শুনেছো, তাই তো। টিউবারকুলোসিস সবাই বলে, বসন্ত বা গুটি বসন্ত, সবাই বলে যার একবার বসন্ত হয় তার নাকি আর বসন্ত হয় না, তাই তো। যার একবার যক্ষা হয় তার নাকি দ্বিতীয়বার যক্ষা হয় না, হতে চায় না, বা এরকম ব্যাপার বলে থাকে। তো এইগুলো কি, যে কোনো একটা রোগ জীবাণু যখন শরীরের মধ্যে আক্রমণ করে, তখন সেটার বিরুদ্ধে শরীর কিছু অ্যান্টিবডি নিজে নিজেই তৈরি করে। বুঝতে পেরেছো? এই রোগ জীবাণুর বিরুদ্ধে বা গুটি বসন্তের বিরুদ্ধে শরীর অটোমেটিক্যালি নিজের দেহে ইমিউনিটি তৈরি করে। এই ধরনের যে অনাক্রমতা, সেটা কি হচ্ছে, শরীরের মধ্যে অ্যান্টিজেন বা রোগ জীবাণু প্রবেশ করার পরে ঘটছে, তাই তো। শরীর নিজে নিজে করছে। এটা কি হলো, ন্যাচারালি হচ্ছে, কোনো একটা রোগ জীবাণু আক্রমণ ঘটছে, সেই রোগ জীবাণু আক্রমণ ঘটার পর সেই রোগ জীবাণুর বিরুদ্ধে শরীর কি করছে, অনাক্রমতা গড়ে তুলছে। এটাকে বলা হয় যে অ্যাক্টিভ ইমিউনিটি। কীরকম, কিন্তু কীরকম, ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়ালি কীরকম, যেটা আমরা খুব সহজে বলতে পারি, ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়, তাই তো। ভ্যাকসিন মানে তোমরা জানো যে ভ্যাকসিনে কি থাকে, ভ্যাকসিনের মধ্যে কি থাকে, কিছু মৃত রোগ জীবাণু থাকে, মৃত রোগ জীবাণু থাকতে পারে, আবার জীবিতও থাকতে পারে। যদি জীবিত হয় তাহলে সেটা কীরকম হয়, জীবিত হলে পরে সেটা নিষ্ক্রিয় হয়, আর এর কোনো সংক্রমণ ক্ষমতা থাকে না, বা কোনো ইনফেকশন অ্যাফেকশন ক্ষমতা থাকে না, বা ইনফেকশন ক্ষমতা থাকে না, এর সংক্রমণহীন হয়, এর কোনো ইনফেকশন ঘটাতে পারে না। তাহলে ভ্যাকসিন কি, ভ্যাকসিন মধ্যে কি থাকে, ভ্যাকসিনের মধ্যে হচ্ছে কিছু মৃত রোগ জীবাণু থাকে, অথবা জীবিত রোগ জীবাণু থাকতে পারে, কিন্তু সেটা কি হয়, নিষ্ক্রিয় এবং সংক্রমণ ক্ষমতাহীন। তাহলে সংক্রমণহীন না, সংক্রমণ ক্ষমতাহীন।
তাহলে মৃত বা জীবিত নিষ্ক্রিয় সংক্রমণ ক্ষমতাহীন অণুজীব যেটা শরীরের মধ্যে প্রবেশ করানো হয় সেটাকে বলা হয় ভ্যাকসিন। তাহলে এই যে ভ্যাকসিন যেটা শরীরের মধ্যে প্রবেশ করানো হলো, কি করানো হলো? মৃত বা জীবিত। এবার প্রবেশ করানোর পর এটা কি হয়? এই মৃত বা জীবিত এই রোগ জীবাণুটার জন্য শরীরের মধ্যে অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করে ফেলে শরীর। কারণ সে দেখবে না যে মৃত বা জীবিত, এ দেখে যে এই রোগ জীবাণুটা প্রবেশ করেছে, তখন সেই রোগ জীবাণুর বিরুদ্ধে শরীর অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করে, শরীরের মধ্যে ইমিউনিটি তৈরি করে ফেলে। এই ধরনের যে ইমিউনিটি, যেটা শরীর নিজে নিজেই তৈরি করছে, কিন্তু কারো সাহায্য নিচ্ছে না, এ কিন্তু আর্টিফিশিয়ালি পেয়ে যায়নি, একে আর্টিফিশিয়ালি দেয়া হয়েছে। সেটা কি? মৃত বা জীবিত রোগ জীবাণু দেয়া হয়েছে আর্টিফিশিয়ালি, কিন্তু কোনো অ্যান্টিবডি দেওয়া হয়নি, শরীর সেই অ্যান্টিবডিটা নিজে নিজেই তৈরি করেছে। এটা হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। আর ন্যাচারালি কি? কোনো রোগ জীবাণু আক্রমণ করলো, তারপরে শরীর ন্যাচারালি সেই রোগ জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করলো, অনাক্রমতা গড়ে তুললো। বুঝতে পেরেছো? এই গেল তোমাদের দুই ধরনের অনাক্রমতা। একটা ইনেট তো আগে আলোচনা করেছি, আর এখন বললাম অ্যাকোয়ার্ড ইমিউনিটি। বুঝতে পেরেছো? এই অ্যাকোয়ার্ড ইমিউনিটির বিভিন্ন টাইপস গুলো গেল, একটা হচ্ছে প্যাসিভ আর একটা গেল অ্যাক্টিভ। প্যাসিভ ইমিউনিটি এবং অ্যাক্টিভ ইমিউনিটি দুটোরই আলাদা আলাদা টাইপ আছে, দুটোরই ক্ষেত্রে সেম। একটা হচ্ছে ন্যাচারালি আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি, অর্থাৎ একটা প্রাকৃতিক এবং একটা কৃত্রিম। এবং দুই ক্ষেত্রে যে উদাহরণগুলো আমরা সেগুলো দেখলাম, কিভাবে হয়, কিভাবে ঘটে, সে প্রসেসগুলো আমরা দেখলাম। এবার ঘটনা হচ্ছে যে এই যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রমতা, সেটা কিভাবে ঘটে, এর প্রসিডিওর দুটো কি কি, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সেই দুটো বিষয় কিভাবে ঘটে, একটা অর্জিত আর একটা একটা সক্রিয় এবং একটা নিষ্ক্রিয়, এই যে দুই ধরনের অনাক্রমতা, এক কথায় অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রমতা কিভাবে ঘটে, তার দুটো প্রসেস আছে। একটা হচ্ছে কোষ নির্ভর বা বলা হয় সেল মেডিয়েটেড প্রসেস, সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর একটাকে বলা হয় রস নির্ভর পদ্ধতি বা বলা হয় হিউমোরাল। একটাকে বলা হয় কোষ নির্ভর আর একটাকে বলা হয় রস নির্ভর হিউমোরাল ইমিউনিটি। এটা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে আমরা শুনেছি নামটা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, বা সংক্ষেপে বলা হয় AMI। ঠিক আছে? এই দুই ধরনের পদ্ধতি, একটা হচ্ছে কোষ নির্ভর পদ্ধতি আর একটা হচ্ছে রস নির্ভর পদ্ধতি। এই দুই পদ্ধতিতে শরীরের মধ্যে ইমিউনিটি গড়ে ওঠে। কোন প্রসেসে? সেটা হচ্ছে এই দুটোই হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি গড়ে ওঠার পদ্ধতি। বুঝতে পেরেছো? এই দুটো পদ্ধতি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এবং দেখব কিভাবে ঘটে। কেমন? ততক্ষণ পর্যন্ত এগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো। কেমন? থ্যাংক ইউ।